নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের খবরটা আন্তর্জাতিক কূটনীতি এবং ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত সরকার আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপি এর অধীনে আরও 23 জনকে ডেজিগনেটেড টেররিস্ট হিসেবে ঘোষণা করেছে। এদের মধ্যে বেশিরভাগই বর্তমানে পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আর ঠিক সেই সময়েই পাকিস্তানের মাটিতে একের পর এক নিকেশ হচ্ছে ভারতের মোস্ট ওয়ান্টেড শত্রুরা। কাজটা কারা করছে তা নিয়ে গোটা বিশ্বে জল্পনা তুঙ্গে, আর মিডিয়া এদের নাম দিয়েছে আননোন মেন। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা এই খবরের গভীরে প্রবেশ করব। এই 23 জন কারা, কেন ভারত সরকার হঠাৎ করে এদের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিল, পাকিস্তানের ভেতরে বসে থাকা এই আননোন গানম্যান আসলে কারা, যারা এক এক করে সন্ত্রাসবাদীদের শেষ করছে, আর সবচেয়ে বড় কথা, ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ কেন আজও বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ, কেন আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলো এই সন্ত্রাসবাদের সংজ্ঞায় ডাবল স্ট্যান্ডার্ডস বজায় রেখে চলেছে। ভারত সরকারের এই জিরো টলারেন্স পলিসি আগামী দিনে জিওপলিটিক্সে কী প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। প্রথমে আজকের মূল খবরটার দিকে নজর দেওয়া যাক। ভারতের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যার নেতৃত্ব রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা একটি বড়সড় তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মোট 23 জনের নাম রয়েছে, যাদেরকে সরকারিভাবে সন্ত্রাসবাদী বা টেররিস্ট তকমা দেওয়া হয়েছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ইউএপিএ অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের অধীনে। এই আইনটি ভারত সরকারের হাতে এমন একটি ব্রহ্মাস্ত্র, যার মাধ্যমে কোনো সংগঠন তো বটেই, এমনকি কোনো নির্দিষ্ট ব্যক্তিকেও সরাসরি সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা যায়। এর ফলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে শুরু করে তাদের আন্তর্জাতিক ফান্ডিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের একটা খবর দেখাতে চাই। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা আছে, সেন্টার ডেজিগনেটস 23 পাকিস্তান বেসড অপারেটিভ লিঙ্কড উইথ জেইএম এলইটি অ্যাজ টেররিস্ট আন্ডার ইউএপিএ। অর্থাৎ জৈশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত এই 23 জনকে ভারত সরকার টার্গেট করেছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই 23 জনই কি পাকিস্তানি নাগরিক? উত্তর হলো না। এদের মধ্যে 17 জন হলো খাঁটি পাকিস্তানি, যারা পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছক কষছে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো বাকি 6 জন। এই 6 জনের ন্যাশনালিটি হলো ইন্ডিয়ান, অর্থাৎ এরা ভারতেই জন্মেছিল, ভারতের জল হাওয়াতেই বড় হয়েছে, কিন্তু পরে রেডিকালাইজড হয়ে ভুল রাস্তায় পা বাড়িয়েছে। বর্তমানে এরা পাকিস্তান বা আফগানিস্তানের মতো জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। এরা ঠিক কী ধরনের কাজ করে? এরা মূলত নতুন সন্ত্রাসবাদীদের রিক্রুটমেন্ট করে, তাদের ট্রেনিং দেওয়া, বর্ডার পার করানো, ভারতে ইনফিলট্রেশন করানো, লজিস্টিক সাপোর্ট দেওয়া, ফান্ডিং জোগাড় করা, এমনকি ড্রোন বেসড উইপেন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে ভারতে অস্ত্র ও ড্রাগস পাচারের কাজগুলো করে থাকে। এই নতুন 23 জনকে নিয়ে গোটা বিশ্বে ভারতের ঘোষিত সন্ত্রাসবাদীদের সংখ্যা এখন গিয়ে দাঁড়ালো 80-তে। অর্থাৎ ভারতের হিট লিস্টে এখন সরাসরি 80 জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর নাম রয়েছে, যাদেরকে যে কোনো মূল্যে জাস্টিস বা বিচারের আওতায় আনাটা ভারত সরকারের প্রধান লক্ষ্য। এই ডেজিগনেটেড টেররিস্টদের তালিকা যত বড় হচ্ছে, পাকিস্তানের বুকে কিন্তু একটা অদ্ভুত আতঙ্ক ক্রমশ গ্রাস করছে। আর এই আতঙ্কের মূল কারণ হলো আননোন গানম্যান। গত বেশ কয়েক মাস ধরে আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে পাকিস্তানে বসবাসকারী অনেক ভারত বিরোধী সন্ত্রাসবাদী হঠাৎ করেই রহস্যজনকভাবে খুন হয়ে যাচ্ছে। কখনো সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে, কখনো নামাজ পড়ে মসজিদ থেকে বেরোনোর সময়, আবার কখনো একেবারে হাই সিকিউরিটি জোনের মধ্যে ঢুকে কেউ বা কারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এদেরকে গুলি করে খতম করে দিচ্ছে। কারা করছে এই কাজ কেউ জানে না। সিসিটিভি ফুটেজে শুধু দেখা যায় কয়েকজন হেলমেট পরা বা মুখ ঢাকা বন্দুকধারী নিখুঁত নিশানায় টার্গেট কমপ্লিট করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এই বিষয়টা কতটা সত্যি সেটা বোঝাতে আমি আপনাদের আরও একটা নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাচ্ছি। এই নিউজ আর্টিকেলের হেডলাইনটা একটু মন দিয়ে শুনুন বা মন দিয়ে দেখুন। পুলওয়ামা টেরর অ্যাটাক মাস্টার মাইন্ড
হামজা বুরহান কিল্ড বাই আননোন গানম্যান। ভাবতে পারছেন বিষয়টা? পুলওয়ামা হামলার মতো জঘন্য অপরাধের মাস্টার মাইন্ড, যে কিনা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে পাকিস্তান আর্মির কড়া সুরক্ষায় বসেছিল, তাকেও এই আননোন গানম্যানরা ছেড়ে কথা বলেনি। এই ঘটনাগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয়। জিওপলিটিক্সে এমন ঘটনা কখনোই হঠাৎ করে ঘটে না। এর পেছনে রয়েছে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজি। ভারত সরকার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজি এখন আর আগের মতো শুধু ডিফেন্সিভ নেই, বরং এটা এখন অফেন্সিভ ডিফেন্স মোডে চলে গেছে। অর্থাৎ কেউ আমাদের আঘাত করলে আমরা শুধু নিজেদের রক্ষা করেই বসে থাকবো না, শত্রুকে তার নিজের মাটিতে ঢুকে শেষ করে আসব। এই আননোন গানম্যানরা আসলে কারা, এই বিষয়ে ভারত সরকার সরকারিভাবে কোনোদিনই কিছু স্বীকার করেনি। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আন্তর্জাতিক মহলে বা পাকিস্তানের আইএসআইয়ের অন্দরমহলে এই মেসেজটা খুব ক্লিয়ারলি পৌঁছে গেছে যে ভারতের শত্রুদের জন্য পাকিস্তান এখন আর কোনো সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়স্থল নয়। পাকিস্তানের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে ছক কষলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, এই আননোন গানম্যানরা সেটাই প্রমাণ করে দিচ্ছে। আর ভারত সরকারের এই 80 জন ডেজিগনেটেড সন্ত্রাসবাদীর তালিকা আসলে এই আননোন গানম্যানদের জন্য একটা ওপেন টার্গেট লিস্ট। এই ধরনের কড়া পদক্ষেপের পর ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝা কিন্তু খুব জরুরি। অনেকেই মনে করেন যে হয়তো পর্দার আড়ালে বা ব্যাক চ্যানেলে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা চলছে, কিন্তু ভারত সরকার এই ধরনের সমস্ত জল্পনা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। ভারতের পলিসি অত্যন্ত স্পষ্ট, টক অ্যান্ড টেররিজম ক্যানট গো টুগেদার, অর্থাৎ সন্ত্রাসবাদ এবং আলোচনা কখনোই একসঙ্গে চলতে পারে না। এই স্ট্রং জিওপলিটিক্যাল স্ট্যান্ডের সবচেয়ে বড় প্রমাণ হলো ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থান। পাকিস্তান বারবার ভারতকে উত্তক্ত করার চেষ্টা করছে, আর ভারত এখন তার মোক্ষম জবাব দিচ্ছে জলের মাধ্যমে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যতদিন না নিজেদের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, ততদিন ভারত এই জল চুক্তি নিয়ে পাকিস্তানের কোনো অন্যায় আবদার মেনে নেবে না। পাকিস্তানের অর্থনীতি আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে। তাদের দেশের ভেতরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষের খাওয়ার আটা নেই, জ্বালানি নেই। তার উপর এই আননোন গানম্যানদের লাগাতার অপারেশনে পাকিস্তানের সিকিউরিটি ফোর্সের মনোবল একেবারে তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কান্নাকাটি করার চেষ্টা করছে, কিন্তু আজ বিশ্বমঞ্চে কোনো সুপার পাওয়ারই পাকিস্তানের কথায় আর গুরুত্ব দিতে রাজি নয়। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী দুজনেই একটি যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, আল কায়দা বা আইসিসের মতো ইউনাইটেড নেশনস ডেজিগনেটেড সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গ্লোবাল অ্যাকশন অত্যন্ত প্রয়োজনীয়। ভারত বিশ্বের সমস্ত দেশকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে পাকিস্তান হলো গ্লোবাল টেররিজমের এপিক সেন্টার। আর তাই ভারত যতদিন না পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করেছে, ততদিন পাকিস্তানের সঙ্গে সাধারণ কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রশ্নই ওঠে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বিতর্কিত দিকটিতে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা রাষ্ট্রসংঘ বিশ্বজুড়ে অনেক সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে, এটা ঠিক। কিন্তু বাস্তবে কি এই সন্ত্রাসবাদীদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে? উত্তর হলো না, বরং এদের সংখ্যা এবং প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এর পেছনের সবচেয়ে বড় কারণটা হলো জাস্টিফিকেশন বা সন্ত্রাসবাদের সপক্ষে যুক্তি খাড়া। শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্বগুলো, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সন্ত্রাসবাদকে আলাদা আলাদা সংজ্ঞায় সংজ্ঞায়িত করে রেখেছে। এই বিষয়টা আমি আপনাদের একটা আর্টিকেলের মাধ্যমে বোঝাতে চাই। এই দ্য হিন্দুর এই আর্টিকেলের হেডলাইনটি দেখুন। এখানে বলা হয়েছে, এ টেররিস্ট ইজ এ টেররিস্ট, ইন্ডিয়া কলস ফর কালেকটিভ অ্যাকশন টু রুট আউট মার্ডারাস আইডিওলজি। এখানে ভারত রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত কড়া ভাষায় বিশ্বের দেশগুলোকে তাদের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতার আয়না দেখিয়েছে। ভারত স্পষ্টভাবে বলেছে, একজন সন্ত্রাসবাদী শুধুই একজন সন্ত্রাসবাদী, গুড টেররিজম বা ব্যাড টেররিজম বলে কিচ্ছু হয় না। কিন্তু আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলো অনেক সময়ই এই কনসেপ্ট মানতে চায় না।
তারা নিজেদের জিওপলিটিক্যাল স্বার্থে অনেক সময় কিছু কিছু সশস্ত্র গোষ্ঠীর কাজকে সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াই বলে জাস্টিফাই করার চেষ্টা করে। বিশেষ করে যখন কোনো ফরেন অকুপেশন বা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কেউ অস্ত্র তুলে নেয়, তখন পশ্চিমা বিশ্ব সেটাকে হিউম্যান রাইটস বা মানবাধিকারের মোড়কে বিচার করতে বসে। আর ঠিক এখানেই সুযোগ পেয়ে যায় পাকিস্তান বারবার রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে বলার চেষ্টা করে যে কাশ্মীরে যারা ভারতের উপর হামলা চালাচ্ছে তারা নাকি সন্ত্রাসবাদী নয়, তারা নাকি সেলফ ডিটারমিনেশনের জন্য লড়ছে। চিন্তা করতে পারেন কতটা ধূর্ত তারা। কিন্তু ভারত সরকার বারবার বিশ্বমঞ্চে এই দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ভারত বলেছে কোনো নিরপরাধ মানুষের রক্ত ঝরানোকে কোনোভাবেই অধিকারের লড়াই বলে জাস্টিফাই করা যায় না। যারা সাধারণ মানুষকে মারে তারা শুধুই খুনি এবং সন্ত্রাসবাদী, আর তাদের ধ্বংস করাটাই একমাত্র বিচার। এই গ্লোবাল ডাবল স্ট্যান্ডার্ডস ভাঙার জন্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট করার জন্য ভারত আজ নয়, সেই 1996 সালের ইউনাইটেড নেশনসে এক যুগান্তকারী প্রস্তাব পেশ করেছিল, যার নাম হলো সিসিআইটি বা কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম। এই ট্রিটি বা চুক্তিটার গুরুত্ব কতটা সেটা আপনাদের একটা আর্টিকেলের সাহায্যে দেখাচ্ছি। এই আর্টিকেলের হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়া কলস ফর আর্লি অ্যাডপশন অফ কম্প্রিহেন্সিভ কনভেনশন অফ ইন্টারন্যাশনাল টেররিজম অ্যাট ইউএন। এই সিসিআইটি চুক্তির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক স্তরে সমস্ত ধরনের সন্ত্রাসবাদকে ক্রাইম বা অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া। যদি এই চুক্তি রাষ্ট্রসংঘে পাশ হয়ে যায় তবে বিশ্বের কোনো দেশ আর সন্ত্রাসবাদীদের টাকা জোগাতে পারবে না, তাদের সেফ হেভেন দিতে পারবে না। শুধু তাই নয়, সন্ত্রাসবাদীদের যারা মদত দেবে বা যারা ফিনান্সার, তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক আইন অনুযায়ী সমস্ত দেশ একজোট হয়ে কড়া ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। এখন আপনারা হয়তো ভাবছেন ভারতের এই প্রস্তাব 1996 সালে দিয়েছিল, তাহলে আজও এটা পাশ হলো না কেন? নিশ্চয়ই চীন বা পাকিস্তান এতে ভেটো দিয়েছে। এখানেই লুকিয়ে আছে জিওপলিটিক্সের সবচেয়ে বড় টুইস্ট। শুনলে অবাক হবেন, চীন কিন্তু এই চুক্তির সরাসরি বিরোধিতা করেনি, বরং গ্লোবাল টেররিজমের বিরুদ্ধে ট্রিটি করার বিষয়ে তারা ভারতের সঙ্গেই সহমত পোষণ করে। আসলে বাধাটা দিচ্ছে কে? বাধা দিচ্ছে খোদ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকা বলছে তারা সিসিআইটি নিয়ে আগ্রহী ঠিকই, কিন্তু তারা চায় না যে সেলফ ডিটারমিনেশনের জন্য যারা লড়াই করছে তাদের এই চুক্তির আওতায় আনা হোক। অর্থাৎ আমেরিকা সেই একই ডাবল স্ট্যান্ডার্ড বজায় রাখতে চাইছে। তারা নিজেদের সুবিধা মতো ঠিক করতে চায় যে কে সন্ত্রাসবাদী আর কে ফ্রিডম ফাইটার। ইউরোপিয়ান ইউনিয়নও বলছে যে এর ফলে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হতে পারে। এই আইনি ফাঁক গলে ইউরোপ এবং আমেরিকার এই দ্বিধাদ্বন্দ্বের কারণে গত প্রায় 30 বছর ধরে ভারতের পেশ করা এই অত্যন্ত জরুরি প্রস্তাবটি আটকে রয়েছে। আর যতদিন না এই সিসিআইটির মতো শক্তিশালী গ্লোবাল ট্রিটি পাস হচ্ছে, ততদিন আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদীদের সম্পূর্ণ নির্মূল করাটা কার্যত অসম্ভব। তাহলে শেষমেশ দাঁড়ালোটা কি? আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসংঘে বসে বড় বড় দেশগুলো যতদিন মানবাধিকার আর সেলফ ডিটারমিনেশনের থিওরি নিয়ে তর্ক করে সময় নষ্ট করবে, ততদিন ভারত কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। ভারত সরকার পরিষ্কার বুঝে গেছে যে নিজেদের দেশের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে, আর সেই কারণেই এই অফেন্সিভ ডিফেন্স স্ট্র্যাটেজি। একদিকে ইউএপি এর মতো করা আইনের সাহায্যে 23 জনকে নতুন সন্ত্রাসবাদী লিস্টে ফেলে তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং ফান্ডিং সম্পূর্ণ ব্লক করে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে আননোন গানম্যানদের সক্রিয়তায় পাকিস্তানের মাটিতে বসে থাকা শত্রুদের ঘুম উড়ে যাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইটা অনেক দীর্ঘ, কিন্তু আজকের নতুন ভারত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মাথা নিচু করার দেশ নয়। ভারত আজ নিজের শর্তে বাঁচে এবং নিজের শর্তে শত্রুদের বিনাশ করে। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনি কি মনে করেন যে আননোন গানম্যানদের এই স্ট্র্যাটেজি ভারতের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছায়। আর জিওপলিটিক্স, ডিফেন্স এবং আন্তর্জাতিক খবরের নিখুঁত এবং বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।